আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই বোনেরা সবাইকে আরেকবার স্বাগতম জব মেডিসিন পরিবারের পক্ষ থেকে। তো অনেকদিন পর আমার সাথে লাইভ ক্লাসে আপনাদের দেখা হচ্ছে। আজকে আমি বিজ্ঞানের একটা টপিকস নিয়ে আপনাদের সামনে বেশ করা টপিকস নিয়ে আপনারা আলোচনা করব। আজকের ক্লাসটা যদি করি, সামনে যে সমস্ত আমাদের নন ক্যাডার জবের পরীক্ষা প্রশ্ন আছে, এখান থেকে প্রশ্ন আমাদের অবশ্যই আমরা প্রশ্ন কমন পাবো। তো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দিবেন যে আপনারা আমার ভয়েসটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। সবাই দ্রুত ক্লাসে জয়েন করেন। সবাই দ্রুত ক্লাসে আসা মাত্রই কিন্তু আমি ক্লাসটা স্টার্ট করে ডেলিভারি করা শুরু করে দিব। একবারে হিউজ ইনফো দিব, হিউজ এমসিকিউ নিয়ে আলোচনা করব, বেসিক নিয়ে আলোচনা করব, যাতে যে কোনো টাইপের কোশ্চেন আসে বিজ্ঞান থেকে আমরা অ্যান্সার করতে পারি। তো একটু সবাই ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করবেন যে আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা। সবাই ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করি। এবং বরাবরের মতো আজকেও কিন্তু সবচেয়ে বেশি যে শেয়ার দিবে, সবচেয়ে বেশি যে মেনশন দিবে, তাকে কিন্তু নাসির স্যারের বইটা আছে, সে বইটা কিন্তু একেবারে ফ্রি দেওয়া হবে। সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করবো এবং যারা এখন পর্যন্ত ক্লাসে আপনারা জয়েন করেন নাই, অতি দ্রুত আমরা ক্লাসের সাথে জয়েন করার চেষ্টা করি। আজকে আমি বিজ্ঞানের পার্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং দেখব যে কি ধরনের কোশ্চেন আসছিল, কি ধরনের কোশ্চেন আসতে হবে। বিজ্ঞান সাবজেক্টটা আসলে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা কিন্তু আমরা একটু নেগলেক্ট করি, একটু ঠিকঠাক মতো পড়াশোনা করি না করার কারণে কিন্তু আমাদের খুব প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তো যারা এখন পর্যন্ত আসলে আপনারা ক্লাসটা শেয়ার দেন, দ্রুত একটু ক্লাসটা আপনারা কি করবেন, শেয়ার দিবেন। ফার্স্ট শেয়ার করেন, একটু কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন যে আপনারা আপনার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা। আরেকটু যেটা কমেন্ট করেন, সেটা হচ্ছে যে কে কোথা থেকে আপনারা আজকে ক্লাসে জয়েন করেছেন, কে কোথা থেকে আপনারা আজকে ক্লাসে জয়েন করেছেন সেটা কিন্তু আমাকে একটু দ্রুত জানা দেওয়ার চেষ্টা করেন। কে কোথা থেকে আজকে ক্লাসটা জয়েন করেছেন সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন। কে কোথা থেকে আপনারা জয়েন করছেন একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, সুলতানা মারিয়াম বলছে মাশাআল্লাহ। একটু দ্রুত একটু কমেন্ট করার চেষ্টা করেন কে কোথা থেকে জয়েন করছে, এবং একটু সবাই আমরা ফ্রেন্ডদেরকে ফার্স্ট মেনশন করি। আমি কিন্তু বারবার বলছি আজকে একটা বিশেষ অফার দেওয়া হবে আজকে আমার ক্লাসের উপলক্ষে, সেটা পরবর্তীতে বলতেছি। কিন্তু আজকের ক্লাসে সবচেয়ে বেশি শেয়ার করবে, সবচেয়ে বেশি মেনশন করবে, সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে, তাকে কিন্তু নাসির স্যারের বই একেবারে ফ্রি দেওয়া হবে। দিনা আক্তার বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দিনা আক্তার একটু দ্রুত ফ্রেন্ডের মেনশন করেন। একটু আমি কিন্তু বারবার বলতেছি সামনে যে সমস্ত নন ক্যাডার জবের পরীক্ষা যে আমাদের আছে, সে নন ক্যাডার জবের পরীক্ষার মধ্যে এই টপিকস থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আমাদের অনেক বেশি। আমি বেশ বিজ্ঞানের একটা জব মানে অনেক ইনফো নিয়ে আলোচনা করবো। বিজ্ঞান কিন্তু অনেক ইনফোভিটিক একটা সাবজেক্ট, এখানে অনেক ইনফরমেশন আমাকে জানতে হবে। সেই ইনফরমেশন যদি জানি আমরা কিন্তু ভালো কিন্তু একটা স্কোর করতে পারবো। এবং একটু ফার্স্ট কমেন্ট করার চেষ্টা করেন যে আসলে আমরা বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে আজকে ক্লাসটা করতেছি। দেখি আমাদের সাথে জয়েন করেছে শফিক তুহিন, সে বলেছে মৌলভীবাজার থেকে জয়েন করেছে। আচ্ছা, খুব ভালো কথা। তানবীর হাসান বলেছে যে নেত্রকোনা থেকে জয়েন করেছে। লক্ষ্মণ চন্দ্র বর্মন, সে জয়েন করেছে কিশোরগঞ্জ থেকে। ওকে, আমরা দ্রুত ক্লাসটা শেয়ার দিব। মর্জিনা আক্তার বলছে কিশোরগঞ্জ থেকে। মৌসুমী পাল সিলেট থেকে। সেলিম আক্তার। ওকে, একটু আমরা দ্রুত ক্লাসটা শেয়ার দিব, দেখি কে কত বেশি ক্লাসটা শেয়ার দেন। শেয়ার দিয়ে বলেন আমি এতগুলো ক্লাস শেয়ার করছি। এবং একটু দ্রুত আমরা ফ্রেন্ডকে মেনশন করি, ফার্স্ট মেনশন করার চেষ্টা করি সবাই। কাকন ফাকরু বলছে শেয়ার প্লাস রিয়েক্ট দেন। ওকে, মাশাআল্লাহ। ওকে, আমরা দ্রুত ক্লাসটা শেয়ার দিব। আমি কিন্তু বারবার আজকে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদের সামনে আলোচনা করব। ওকে, তা ক্লাসটা আমি শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন প্রথম কোশ্চেনটা, দেখেন যেটা ল্যারিংস কোন তন্ত্রের অংশ। কোশ্চেনটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্স 2019-এ কোশ্চেনটা আসছে। আচ্ছা, তন্ত্র এই কথাটার অর্থ কি? আচ্ছা, শিশির বিন্দু বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করি সবাই। আচ্ছা দেখেন, আচ্ছা বলেন তো জীবদেহের গঠন এবং কাজের একককে আমরা কি বলি? কোষ বলি। আচ্ছা, ভালো কথা। জীবদেহের গঠন এবং কাজের একককে আমরা কি, সবাই কথা বলার চেষ্টা করবেন, একটু ফ্রেন্ডে মেনশন করবেন। বলেন জীবদেহের গঠন এবং কাজের একককে আমরা কি বলি? কোষ বলি। আচ্ছা, ভালো কথা। অনেকগুলা কোষ নিয়ে আমাদের কি হয় বলেন তো? টিস্যু হয়। অনেকগুলা টিস্যু নিয়ে আমাদের কি হয়? অঙ্গ হয়। এবং অনেকগুলা অঙ্গ নিয়ে
আমাদের তন্তু হয় এবং অনেকগুলা তন্তু নিয়ে ফুল একটা মানব দেহ গঠিত হচ্ছে। তার মানে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটু কথা বলার চেষ্টা করবেন। মানে এখান থেকে দেখেন অনেকগুলা প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন সলভ করব না, আমি অনেকগুলা প্রশ্ন একদম আলোচনা বেসিক থেকে আলোচনা করব। জান্নাতুল ফেরদৌস জয়েন করেছে, মাশাআল্লাহ। একটু আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করব, দেখি আমার সামনে কে কত বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন। যে যত বেশি ফ্রেন্ডের মেনশন করবেন এবং শফিক তুহিনের মতো মেনশন করবেন জান্নাতুল ফেরদৌস, তা কিন্তু নাসির স্যারের বইটা একেবারে ফ্রি পেয়ে যাবেন। ওকে, তাহলে মানে এখান থেকে দেখেন আমার সাথে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। প্রথম কোশ্চেনটা কি বলছি বলেন তো, জীবদেহের গঠন ও কাজের একককে আসলে কি বলে? জীবদেহের গঠন এবং কাজের একককে আমরা কি বলতেছি বলেন তো? অবশ্যই কোষ বলতেছি। অনেকগুলা কোষ নিয়ে আমাদের কি হবে? টিস্যু হবে। অনেকগুলা টিস্যু নিয়ে হবে অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে হবে তন্তু, এবং অনেকগুলো তন্তু নিয়ে হবে আমাদের। তার মানে কি একটা ফুল মানব দেহে আমাদের অনেকগুলো তন্তু আছে। কোন কোন জায়গায় পরিপাক তন্তু আছে, তারপর হচ্ছে আমাদের শ্বসন তন্তু আছে, স্নায়ু তন্তু আছে, এবং কি আছে বলেন তো? রেচন তন্তু আছে। তো আমার এখানে একটা কোশ্চেন কি দেওয়া আছে, ল্যারিংস। আমি যদি বাংলায় যদি একটু আলোচনা করি, কি দেওয়া আছে? ল্যারিংস। ল্যারিংস আমাকে কোশ্চেনটা জানতে চাইছে যে এই ল্যারিংসটা কোন তন্ত্রের অংশ। প্রথমে কোশ্চেনটা কি দেওয়া আছে? পরিপাক তন্তু। না, পরিপাক তন্ত্রের অংশ না, এটা কিন্তু পরিপাক তন্ত্রের অংশ না। ল্যারিংস কিন্তু পরিপাক তন্ত্রের অংশ না, পরিপাক তন্ত্র অন্য কিছু আছে। আচ্ছা, তো আমাদের সাথে জয়েন করছে শারমিন জান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ল্যারিংস কি স্নায়ুতন্ত্রের অংশ? না, ল্যারিংস কিন্তু স্নায়ুতন্ত্রের অংশ না। ল্যারিংস কি রেচনতন্ত্রের অংশ? না, ল্যারিংস কিন্তু রেচনতন্ত্রের অংশ না। তাহলে ল্যারিংস কার অংশ? ল্যারিংস কার অংশ? একটু অ্যান্সার করার চেষ্টা করেন, বলেন, সবাইটা কমেন্ট করেন। ল্যারিংস তার কার অংশ হবে? অবশ্যই মাথায় রাখবেন, ল্যারিংস হচ্ছে আমাদের শ্বসন তন্ত্রের অংশ। শ্বসন তন্ত্রটা সেই তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি, সে তন্ত্রটাকে আমরা কি বলি বলেন তো ভাই? শ্বসন তন্ত্র বলি। এই ল্যারিংস এমন একটা অর্গান যেটা আমাদের কোন অঙ্গের মধ্যে পড়ছে? শ্বসন তন্ত্রের মধ্যে পড়ছে। তাহলে একের অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্টে এ বি সি না ডি একটু ফাস্ট লেখার চেষ্টা করেন, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। বলেন, ল্যারিংস কোন তন্ত্রের অংশ? এ বি সি না ডি? আচ্ছা, একটু আমাকে আলোচনা বলেন তো, একটা কোশ্চেন যদি আপনি যদি বলি, বলেন তো স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে কি বলে? একটু ফাস্ট অ্যান্সার করার চেষ্টা করবেন। বলেন, কোশ্চেন যদি আপনাদের করছে কি করছি বলেন তো? স্নায়ুতন্ত্রের, কোশ্চেনটা বুঝেন, কোশ্চেনটা কি? স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে কি বলে? আমাদের সাথে জয়েন করছে এসএমএম আলামী, আসসালামু আলাইকুম। মোহাম্মদ স্যার কেমন? জি আলহামদুলিল্লাহ। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে কি বলে? একটু ফাস্ট অ্যান্সার করার চেষ্টা করেন সবাই। বলেন, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে কি বলে? অ্যান্সার করেন সবাই, বলেন। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে দেখেন, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে আমরা বলি হচ্ছে নিউরন। এটা বলার কারণ হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে নিউরন বলে। যদি পরীক্ষার মধ্যে আমাকে কেউ কোশ্চেন করে, বলেন তো রেচনতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে কি বলে? কোশ্চেন বুঝেন। যদি বলা হয় রেচনতন্ত্রের গঠন ও কার্যকরী একককে কি বলে, অবশ্যই মাথায় রাখবেন রেচনতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে আমরা কি বলতেছি বলেন তো? নেফ্রন বলতেছি। কি বলতেছি বলেন তো? নেফ্রন বলতেছি। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেনটা দিতে পারে যে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কি, এ একটা কোশ্চেন। রেচনতন্ত্রের গঠন ও কার্যকরী একক কি, এ একটা কোশ্চেন। ঠিক আছে, এই 1 নম্বর কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলার চেষ্টা করবেন। 1 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। 1 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার যদি হন সবাই ক্লিয়ার হলে সবাই ডান লেখেন। সবাই ক্লিয়ার যদি হন সবাই একটু ডান লিখবেন। সবাই ক্লিয়ার হলে সবাই একটু ডান লিখবেন। আচ্ছা, আমি পরের কোশ্চেনে চলে আসবো। দেন, পরের কোশ্চেনে চলে আসছি। দেখেন 2 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। দেখেন 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়? কোশ্চেনটা কোথায় দেওয়া আছে? আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্সে 2018-তে কোশ্চেনটা আসছে, তাই তো?
শ্বসনতন্ত্রের অংশ নয় আসলে কোনটা? আচ্ছা দেখেন, এখানে প্রথমে কি দেওয়া আছে? ফ্যারিংস। ফ্যারিংস কিন্তু শ্বসনতন্ত্রের অংশ। ট্রাকিয়া, এটাও কিন্তু শ্বসনতন্ত্রের অংশ। খুব সুন্দর, নীলাকাশ। নীলাকাশ আমি বারবার বলতেছি, সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করবেন। মেনশন করেন, নাসির স্যারের বইটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। একটু সবাই আমার সামনে ফ্রেন্ডে মেনশন করেন। দেখেন তো ব্রঙ্কাস, আমাদের 4টা অপশন দেওয়া আছে, কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়? কেউ কেউ অ্যান্সার করতে পারবেন কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়? ফ্যারিংস, এটা শ্বসনতন্ত্রের অংশ। ট্রাকিয়া, এটাও আমাদের শ্বসনতন্ত্রের অংশ। ব্রঙ্কাস, এটাও কিন্তু আমাদের শ্বসনতন্ত্রের অংশ। দেখি কে নাইম বর্মনের মধ্যে সবার আগে অ্যান্সার করতে পারেন। মাথা রাখবেন, শ্বসনতন্ত্রের অংশ কিন্তু নয় হলো ম্যাক্সিলা। তাহলে আমার একটা কথা আমাকে খুব ভালো করে জানতে হবে ভাই, তাহলে ম্যাক্সিলাটা আসলে কি? বলেন, ম্যাক্সিলাটা কি? ম্যাক্সিলা কোন তন্ত্রের অংশ? আমার কোশ্চেন হচ্ছে যে ম্যাক্সিলা তাহলে কোন তন্ত্রের অংশ? হ্যাঁ, মাথায় রাখবেন, ম্যাক্সিলা হচ্ছে যে কঙ্কাল তন্ত্রের অংশ। এবং একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষের চোয়াল দুইটা থাকে, একটা হলো ঊর্ধ্ব চোয়াল, একটা নিম্ন চোয়াল। ঊর্ধ্ব চোয়াল যে গঠন করতেছে সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিলা। যাই হোক, তাহলে কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? ম্যাক্সিলা। যারা এখন পর্যন্ত আমরা ক্লাসে জয়েন করি নাই, একটু কাকন, ফাকরুল, শফিক, তুই সবাইকে নিয়ে ক্লাসে জয়েন করি, আমরা ফার্স্ট জয়েন করার চেষ্টা করি। মাশাআল্লাহ, নীলাকাশ, নীলাকাশ খুব সুন্দর, এখন পর্যন্ত আপনি আগায় আছেন ফ্রেন্ডের মেনশনে। সবাই একটু ফ্রেন্ডে বেশি বেশি মেনশন করবো। ওকে, পরের কোশ্চেন দেখেন, নিচের কোন অঙ্গটির গঠনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওলাই? এটা কোশ্চেনটা বুঝবেন, দেন অ্যান্সার করবেন। নিচের কোন অঙ্গটির গঠনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওলাই? রেচনতন্ত্র, কঙ্কালতন্ত্র, যকৃত, নাকি ফুসফুস? বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী সিভিলে 2016 কোশ্চেনটা আসছিল। দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। অ্যালভিওলাই কার একক? অ্যালভিওলাই কার একক? আমি কিন্তু বলছিলাম যে দেখি কার একক কোনটা। রেচনতন্ত্রের একককে কি বলা হয় ভাই? নেফ্রন বলা হয়। কঙ্কালতন্ত্রের একক, একে আমরা কি বলবো? অস্থি বলবো। কি বলবো? অস্থি বলবো। ঠিক আছে, তাহলে অ্যালভিওলাই কার একক বলেন সবাই? অ্যালভিওলাই দেখি কি অ্যান্সার করছেন আমার সাথে। আমার সাথে শিলা ইসলাম বলছে স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আব্দুর লতিফ হৃদয় অ্যান্সার করেছে 3 ঘ। দেখি অ্যান্সার কোনটা হচ্ছে। মাথা রাখবেন, এই ফুসফুসের গঠন, আবার বলতেছি, ফুসফুসের গঠন ও কার্যকরী যে একক, তাকে আমি কি বলি? তাকে আমি অ্যালভিওলাই বলি। ফুসফুসের গঠন ও কার্যকরী এককে আমরা কি বলি? অ্যালভিওলাই। সবাই ক্লিয়ার কেন? একটু কথা বলেন, বারবার বলতেছি, এইখান থেকে প্রশ্ন আসবে, মানে আসবেই। একটু বেশি বেশি করে ফ্রেন্ড আমরা মেনশন করি। তাহলে নিচের কোন অঙ্গটি একক হচ্ছে অ্যালভিওলাই? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? ফুসফুস। ওকে, পরের আমি 4 নম্বর কোশ্চেনটা দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। একটু দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। সবাই একটু অ্যান্সার করেন, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। সবাই একটু কথা বলে। আচ্ছা, ওকে, আমাদের সাথে জয়েন করেছেন ফারহানা, শিমো, তাসলিম আফরিন, জুই। একটু সবাই অ্যান্সার করবেন, একটু ফ্রেন্ডে মেনশন করেন। দেখেন, ফুসফুসের আবরণীকে কি বলে? এখানে বেশ কটা অপশন আছে। কি আছে ভাই? পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, প্লিউরা, পেরিওস্টিয়াম। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাকে জানতে হবে। আচ্ছা বলেন তো, পেরিকার্ডিয়াম এটা কার আবরণ? পেরিটোনিয়াম এটা কার আবরণ? প্লিউরা এটা কার আবরণ? পেরিওস্টিয়াম এটা কার আবরণ? আমি কিন্তু বারবার বলি, আবরণগুলো থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। একটু মেহেরবানি করে শেয়ারটা বাড়ায় দেন একটু আমার সামনে। বেশি না, সবাই প্রায় 250 জনের মতো আমরা ক্লাস করছি, বেশি না, মাত্র 10 জন করে আমরা ফ্রেন্ডের মেনশন করি আমরা সবাই। আচ্ছা দেখেন, বলেন তো পেরিকার্ডিয়াম এটা কার আবরণ?
অবশ্যই মাথায় রাখবেন, একটু নোট করবেন বা মুখস্থ করবেন। মানুষের হৃৎপিণ্ডের যে আবরণ সেটাকে আমরা কি বলি? পেরিকার্ডিয়াম বলি। হৃৎপিণ্ডের আবরণকে আমরা কি বলতেছি বলেন তো? পেরিকার্ডিয়াম বলতেছি। পেরিটোনিয়াম এটা কার আবরণ বলেন? পেরিটোনিয়াম এটা হচ্ছে সিলোমের যে আবরণ, সিলোমের আবরণকে আমরা কি বলতেছি বলেন তো? পেরিটোনিয়াম বলতেছি। আচ্ছা, পেরিঅস্টিয়াম কার আবরণ? এটা অ্যান্সার করবেন সবাই, এগুলো কিন্তু আপনাদেরই পড়া, আপনাদের পরীক্ষার মধ্যে দেয়। পেরিঅস্টিয়াম কার আবরণ? মাথায় রাখবেন, অস্থির আবরণ হচ্ছে পেরিঅস্টিয়াম। প্লিউরা, প্লিউরা কার আবরণ? এটা হচ্ছে অবশ্যই ফুসফুস যে আমাদের আছে, সেই ফুসফুসের আবরণ হচ্ছে আমাদের প্লিউরা। আচ্ছা, এই কোশ্চেনটার সাথে আমাকে একটা কোশ্চেনে অ্যান্সার করেন তো, বলেন তো যকৃত এর আবরণীকে আমরা কি বলি? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। আমার কোশ্চেনটা হলো যকৃত এর আবরণীকে কি বলে? ফার্স্ট অ্যান্সার করেন, যকৃত এর আবরণীকে কি বলে? দেখি কে অ্যান্সার করতে পারেন। যকৃত এর আবরণীকে কি বলে? অবশ্যই মাথা রাখবেন, যকৃত এর আবরণীকে আমরা বলি হচ্ছে ভাই গ্লিসন্স, গ্লিসন্স ক্যাপসুল। এতটুকু আমি বলতে পারবো। এই আবরণগুলো থেকে কোশ্চেন পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সাথে দীপিকা ব্যানার্জি বিথি জয়েন করেছে, মাহবুবা খাতুন, জান্নাতুল ফেরদৌস, সুমাইরা আক্তার শিমু, মাশাআল্লাহ। একটু বেশি না, যারা ক্লাস করতেছি প্রায় 270 জনের মতো আমরা ক্লাস করতেছি, বেশি না। আমরা একটু বেশি বেশি করে শেয়ার দিব, ফ্রেন্ডের মেনশন করবো, সঠিক উত্তর দিব। সবচেয়ে সঠিক উত্তরদাতা মেনশনকারী ফ্রেন্ডের মেনশন নাসির স্যারের বইটা কিন্তু একেবারে ফ্রি পেয়ে যাবেন, যেটা অপ্রতিদ্বন্দ্বী বাংলার জন্য বই। ফুসফুসে আবরণকে আমরা কি বলতেছি? অবশ্যই প্লিউরা বলবো। ওকে, 4টা কোশ্চেন শেষ। পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, এটা সবারই কিন্তু পারা উচিত। 5 নম্বর কোশ্চেনটা কি সবারই পারা উচিত? বলেন, মানুষ নিঃশ্বাসের সাথে কি ত্যাগ করে? গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী 2011-তে কোশ্চেনটা আসছিল। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাকি কোনোটি নয়? নাকি কোনোটি নয়? অ্যান্সার করেন। মানুষ নিঃশ্বাসের সাথে কি ত্যাগ করে? মানুষ নিচ্ছে কি অক্সিজেন, ত্যাগ করতেছে কি কার্বন ডাই অক্সাইড। ধন্যবাদ নীলাকাশ, নীলাকাশকে। তাহলে মানুষ নিঃশ্বাসের সাথে কি অক্সিজেন ত্যাগ করে? না। নাইট্রোজেনের প্রশ্ন তো আসবেই না। তাহলে সে কি ত্যাগ করতেছে? মানুষ কি ত্যাগ করতেছে? অবশ্যই মাথায় রাখবেন, সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সে কি ত্যাগ করে? সবাই কথা বলবেন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। একজন কোশ্চেন সিলোম মানে কি? সিলোম হচ্ছে প্রাণীদের দেহে এক বিশেষ জনের গহ্বর থাকে, সেটাকে আমরা সিলোম বলি। অলরেডি সঠিক অ্যান্সার করেছেন সবার আগে শামীমা আক্তার কোহলি এবং নাজমুল্লাহ নাজিবকে, ধন্যবাদ আপনাদেরকে। একটু ফ্রেন্ডকে মেনশন করবো। ওকে, পরের আমি 6 নম্বর কোশ্চেন, সবাইটা পারা উচিত। নিউমোনিয়া রোগটি কোথায় হয়? কোশ্চেনটা কোথায় দেওয়া আছে? আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট 2016-তে কোশ্চেনটা আমাদের আসছিল। কোশ্চেনটা কি দেওয়া আছে? নিউমোনিয়া রোগটি কোথায় হয়? নিউমোনিয়া রোগটি কি হৃৎপিণ্ডে হয়? না, হৃৎপিণ্ডে তো নিউমোনিয়া হয় না। হৃৎপিণ্ডে আমাদের হার্ট অ্যাটাক হয়, হার্ট ব্লক হয়। যকৃত থেকে হয় না। যকৃত থেকে আমাদের কি হয়? যকৃত লিভার সিরোসিস হচ্ছে। কিডনিতে হয় না, কিডনিতে কিডনি ফেলিওর হয়। তাহলে নিউমোনিয়া রোগটি কোথায় হচ্ছে? সবাইটা অ্যান্সার করার চেষ্টা করি আমরা। বলেন, নিউমোনিয়া রোগটি কোথায় হচ্ছে? হ্যাঁ, সবার আগে অ্যান্সার করেছে কে দেখি? সবার আগে অ্যান্সার করেছে আব্দুল লতিফ হৃদয়, মাশাআল্লাহ। নিউমোনিয়া রোগটি কোথায় হচ্ছে? অবশ্যই ফুসফুসে হয়। ফুসফুসে যখন ঠান্ডা লেগে যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, সেটাকে আমরা কি নিউমোনিয়া বলতেছি। ঠিক আছে, আমার কোশ্চেন হচ্ছে একটু বলেন তো নিউমোনিয়ার ইংলিশে বানানটা কি? একটু সবাই নিউমোনিয়ার কোশ্চেনটা বুঝবেন, অ্যান্সার করো। আমার ক্লাসের কথা হলো যে ক্লাসে পড়াগুলো ক্লাসে শেষ করতে হবে আপনাকে। নিউমোনিয়ার ইংলিশের টার্মটা কি? এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। বলেন, নিউমোনিয়ার ইংলিশের টার্মটা কি? নিউমোনিয়ার ইংলিশের টার্মটা হচ্ছে যে নিউমোনিয়া। নিউমোনিয়া এটা হচ্ছে ইংলিশে। সবাই একটু এই নামটা লেখেন খাতার মধ্যে, কারণ পরীক্ষার মধ্যে দেয়। সবাই নিউমোনিয়া নামটা ইংলিশে লেখেন। নিউমোনিয়া,
নিউমোনিয়া, এর কথা দেখি কে সবার আগে দেখতে পায়, নিউমোনিয়া। ঠিক আছে, আমার কোশ্চেনে একটু অ্যান্সার করেন তো। ধন্যবাদ নাজিবুল্লাহ নিজাবকে, ফারহান আক্তার মিমকে ধন্যবাদ। ওকে, নিউমোনিয়া জন্য যে ভাইরাস দায়ী, সে ভাইরাসটার নাম কি? নিউমোনিয়া কক্কাস। নিউমোনিয়ার জন্য যে ভাইরাস দায়ী, সেই ভাইরাসটার নাম কি বলছি ভাই? নিউমোনিয়া কক্কাস। ওকে, 6 নম্বর পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই কথা বলবেন, ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখবেন। পরের কোশ্চেন সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। নিম্নের কোন অ্যাসিড, বলেন, নিম্নের কোন অ্যাসিড পাকস্থলীতে থাকে? কোশ্চেনটা কোথায় আসছিল? স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্সে 2018-তে কোশ্চেনটা আসছিল। মানে স্টোমাকে কোন অ্যাসিড থাকে? অনেক ধরনের অ্যাসিড আছে আমাদের। কার্বনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? কোশ্চেনটা কি? পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? কার্বনিক অ্যাসিড তো থাকবে না। আমি একটু আলোচনা করতে, কার্বনিক অ্যাসিডের সংকেত কি? H2CO3 কার্বনিক অ্যাসিডের সংকেত। পারক্লোরিক অ্যাসিড এর সংকেত কি? HClO4 পারক্লোরিক অ্যাসিডের সংকেত। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সংকেত কি? HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমার কোশ্চেন বলছে যে আমাদের যে বুক জ্বালা পোড়া করতেছে বা কোনো সমস্যা হচ্ছে, এটা এখানে কোন অ্যাসিড থাকতেছে? হ্যাঁ, এই জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। কি অ্যাসিড থাকে ভাই? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আমি একটু আলোচনা করতেছি আপনাদের জন্য, কোশ্চেনটা বুঝবেন, দেন অ্যান্সার করবেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে অ্যাসিডিটি বেড়ে গেলে আমরা কি খাই বলেন তো? অ্যান্টাসিড খাই। কি খাই? আমাদের যদি অ্যাসিডিটি বেড়ে যায়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, আমরা কি খাচ্ছি বলেন তো? অ্যান্টাসিড খাচ্ছি, তাই না? এই অ্যান্টাসিড এটা মূলত কি? এটা মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা মিলে কিন্তু আমাদের অ্যান্টাসিডটা হচ্ছে। তাহলে অ্যান্টাসিডটা কি হচ্ছে? মূলত এক ধরনের ক্ষার এটা। আচ্ছা, আমাকে একটু কথা বলবেন আপনারা। আমাদের যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রচুর পরিমাণে বের হয়, তখন অ্যাসিডিটি হয়, তখন আমরা কি খাই? অ্যান্টাসিড খাই। মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা কি বলেন তো খাচ্ছি, বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা খাচ্ছি। আচ্ছা, একটু আমাকে কথা বলেন, এটা কি অ্যাসিড না? এটা তো আমাদের ক্ষার। একটু কথা বলেন তো, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াকে কি ধরনের বিক্রিয়া বলা হয়? কোশ্চেনটা বুঝে অ্যান্সার করেন। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াকে কি ধরনের বিক্রিয়া? ধন্যবাদ শামীম রেজাকে সবার আগে অ্যান্সার করার জন্য। আমি সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াকে কি ধরনের বিক্রিয়া বলা হয়? মাথা রাখবেন, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, তো যখন আমাদের অ্যাসিডিটি সমস্যা হচ্ছে, তখন আমরা কি খাচ্ছি? আমরা কোন অ্যাসিড পাকস্থলীতে থাকে? অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য আমরা কি খাই? অ্যান্টাসিড খাই। এই অ্যান্টাসিড খাওয়ার কারণে এই জায়গায় প্রশমন বিক্রিয়া হয়। প্রশমন বিক্রিয়া করে আমাদের কি হচ্ছে? লবণ প্লাস পানি উৎপন্ন হয়। ধন্যবাদ রাকিবকে খুব সুন্দর একটা অ্যান্সার করার জন্য। ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই বারবার বলতেছি, শুধু একা ক্লাস না করে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে যারা জুনিয়র সিনিয়র আছে সবার মধ্যে ক্লাসটা আমরা একটু শেয়ার দিয়ে দেই, একটু ফ্রেন্ডকে মেনশন করি, কারণ ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। সবাই একটু শেয়ার দিব, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ অনামিকা রয়কে, খুব সুন্দর। ওকে, পরের কোশ্চেন যদি চলে আসি আমরা, পাকস্থলীতে খাদ্য পরিপাক করে কোন অ্যাসিড? এটা একই অ্যান্সার হবে। দেখি এই কোশ্চেনের অ্যান্সারটা কে অ্যান্সার দিতে পারেন। কোশ্চেনে কি আছে? পাকস্থলীতে খাদ্য পরিপাক করে কোন অ্যাসিড? পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালকের 2014-তে কোশ্চেনটা আসছিল। একটু অ্যান্সার করার চেষ্টা করেন।
সবাই বুঝতে পারতেছে পাকস্থলীতে খাদ্য পরিপাক করে কার্বনিক অ্যাসিড না, সাইট্রিক অ্যাসিড না, পালক্লোরিক অ্যাসিডও না, কে করতেছে বলেন তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড সঞ্চয় করতেছে। ওকে, পরের কোশ্চেন, যেটা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসারে 2017-তে কোশ্চেনটা আসছিল। দেহের সবচাইতে কঠিন অংশের নাম কি? ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসকে। বলেন, সবাই পারা উচিত। দেহের সবচাইতে কঠিন অংশের নাম কি? হিউমেরাস, ফিমার, এনামেল নাকি রেডিও আলনা? দেহের সবচাইতে কঠিন অংশের নাম কি বলেন? আচ্ছা, ফিমার, এটা সম্পর্কে যদি কথা যদি বলি, বলেন তো মানব দেহের মধ্যে সবচাইতে বড় অস্থি হচ্ছে আমাদের ফিমার। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, পরীক্ষার মধ্যে দিতে পারে। মানব দেহের মধ্যে সবচাইতে বড় অস্থি কি ভাই? ফিমার। আচ্ছা, আমাকে কোশ্চেন যদি করে, বলেন তো মানব দেহের সবচাইতে ছোট অস্থিকে আমরা কি বলি? অবশ্যই মাথায় রাখতে হবে, মানব দেহের সবচাইতে ছোট অস্থিকে আমরা স্টেপিস বলতেছি। আচ্ছা, জাস্ট ব্যাখ্যার জন্য আমি বলতে, একটা কোশ্চেনে অনেকগুলো পড়াচ্ছে কিন্তু। আচ্ছা, ইয়াসমিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ওকে, দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? হিউমেরাস না, ফিমারও না, রেডিও আলনা না। অবশ্যই মাথা রাখবেন, দেহের সবচাইতে কঠিন অংশের নাম হচ্ছে এনামেল। এগেইন আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, দেহের সবচাইতে কঠিন অংশের নাম কি? এনামেল। এনামেল, এনামেল কোথায় থাকে তো বলতে পারবেন? বলেন, এনামেল এনামেল যে বলতেছি, সে এনামেলটা কোথায় থাকে ভাই? বলেন, এনামেলটা দাঁতে থাকে। হ্যাঁ, এনামেলটা কোন জায়গায় থাকে? এনামেলটা দাঁতে থাকে। ক্লিয়ার সবাই কোশ্চেনটা? ওকে, একটু বেশি বেশি করে আমার ফ্রেন্ডদের সবাই মেনশন কর, সবাই এভরিওয়ান, দেখি কে কত বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারে আমার সামনে। মাশাআল্লাহ, আমাদের অলরেডি 300 জন হয়ে গিয়েছে। 300 বেশি না, মাত্র 10 জন করে আমার ফ্রেন্ডদেরকে মেনশন করব, সঠিক উত্তর দিব, তাহলে কিন্তু আমি নাসির স্যারের বইটা একেবারে জিতে যাব। ঠিক আছে? ওকে, ধন্যবাদ লিজা আক্তারকে। পরের কোশ্চেন, তাসলিমা আফরিন জুই, স্টেবিশ। হ্যাঁ, পরের কোশ্চেনে চলে আসি আমরা। স্মল ইন্টেস্টাইনের দৈর্ঘ্য কত? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আপনার কোশ্চেনটা শ্রম মেডিকেল অফিসারে 2010-এ কোশ্চেনটা আসছিল। আচ্ছা আচ্ছা, স্মল ইন্টেস্টাইন এ কথার অর্থ কি? আমাকে সেটা আমাকে আগে সে কোশ্চেনের অ্যান্সারটা করেন। বলেন, স্মল ইন্টেস্টাইন এ কথার অর্থ কি? বলেন, স্মল ইন্টেস্টাইন এ কথাটার অংশ হলো ক্ষুদ্রান্ত। ভাইয়া কি বলছি? স্মল ইন্টেস্টাইন এ কথার অর্থ কি ভাইয়া? বলেন, ক্ষুদ্রান্ত। এ কথার অর্থ কি হলো? ক্ষুদ্রান্ত। আমাকে একটু বলেন তো, বলেন ক্ষুদ্রান্তের কয়টি অংশ? ক্ষুদ্রান্তের কয়টি অংশ? একটু ফাস্ট অ্যান্সার করার চেষ্টা করেন, কারণ শুধু একটা কোশ্চেন পড়লে তো হবে না, এখান থেকে আরো যেগুলো দিতে পারে সেগুলো পরীক্ষার মধ্যে দিতে পারে। ঠিক আছে? ক্ষুদ্রান্তে কিন্তু 3টি অংশ। ক্ষুদ্রান্তে কয়টি অংশ? 3টি অংশ। তা মনে রাখার সূত্র হলো ডি জে আই। ডি ফর ডিউডেনাম, জে ফর জেজুনাম, ই ফর ইলিয়াম। কারণ অনেক সময় পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ বা অংশ নয়। আচ্ছা, এই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্যটা কত? 20 ফুট। অনেকে বলতেছে 20 ফুট না, অনেকে বলতেছে 5.5 মিটার, এটাও না, 12 মিটার না। অ্যান্সার হবে 6 মিটার। তাহলে আমার সাথে একটু সবাই অ্যান্সার করেন, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করেন। তাহলে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? অবশ্যই কিন্তু আমাদের 6 মিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? ফারহানা সিমো বলেন 6 মিটার। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবে। 11 নম্বর কোশ্চেন। বলেন, মানুষের লালারসে বিদ্যমান এনজাইমটার নাম কি? কোশ্চেনটা কোথায় আসছিল? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক 2017-তে কোশ্চেনটা আমাদের আসছিল। এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদের এনজাইম। অ্যামাইলেস এনজাইম, ট্রিপসিন একটা এনজাইম, টাইলিন একটা এনজাইম, মিউসিন কিন্তু আমাদের একটা এনজাইম। কিন্তু আমাকে কোশ্চেন করছে যে
মানুষের লালারসে বিদ্যমান এনজাইমটার নাম কি? আচ্ছা, মানুষের লালারস কোন জায়গায় থাকে? মুখ গহ্বর যে আমাদের আছে, মুখ গহ্বর যে আমাদের আছে, এই মুখ গহ্বরে আমাদের কি থাকে? লালারস থাকে। আমি আবার বলতেছি, মুখ গহ্বরে আমাদের কি খাইছে বলেন তো? লালারস থাকে। এই লালারস থেকে কোন এনজাইমটা বের হচ্ছে? মাথা রাখবেন, লালারসে দুটা এনজাইম থাকে। সবাই তো আমার সাথে কমেন্ট করে জানাই দেন তো, লালারসে কয়টা এনজাইম থাকে? দুটা এনজাইম থাকে। আবার আলোচনা করতেছি, বলেন লালারসে কয়টা এনজাইম থাকে? দুটা এনজাইম থাকে। এটা মনে রাখার সূত্র যে টম। কেন? ততে হচ্ছে টায়ালিন, ততে কি? টায়ালিন, টায়ালিন। আর মতে কি? মতে হচ্ছে মল্টেস, মতে কি? মল্টেস। তাহলে মানুষের লালারসে বিদ্যমান এনজাইমটার নাম কি? অবশ্যই অবশ্যই অ্যান্সার কি হবে? টায়ালিন। অবশ্যই অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন। বলেন মানুষের লালারসে বিদ্যমান এনজাইম। ধন্যবাদ নিশাত নূরকে, শারমিন জাহান জয়েন করেছে, লিজা আক্তার আমাদের সাথে অনেকদিন পর জয়েন করেছে, জানাতুল ফেরদাউস একটু ফ্রেন্ডকে মেনশন করেন, একটু ফ্রেন্ডকে মেনশন করেন, নীল আকাশ, নীল আকাশ একটু ফ্রেন্ডকে মেনশন করেন। সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডের সবাই মেনশন করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন যদি আমি চলে আসি, দেখেন 12 নম্বর কোশ্চেন। বলেন জন্ডিস রোগে দেহের কোন অংশ আসলে আক্রান্ত হচ্ছে? যে কোশ্চেনটা পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক 2017-তে আসছিল। জন্ডিস রোগে কোন অংশ আক্রান্ত? জন্ডিস রোগে কি লিভার আক্রান্ত হয়, নাকি জন্ডিস রোগে হচ্ছে আপনার মস্তিষ্ক আক্রান্ত হয়, নাকি জন্ডিস রোগে আপনার কিডনি আক্রান্ত হয়, নাকি আপনার জন্ডিস রোগে চোখ আক্রান্ত হয়? একটু মনে হয় সবার আগে অ্যান্সার করেছে ফারহান আক্তার মিম। সবাই একটু ফারহান আক্তার মিমের মতো সবার আগে অ্যান্সার করার চেষ্টা করি। জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? জন্ডিস রোগে মস্তিষ্ক আক্রান্ত হয় না, জন্ডিস রোগে কিডনি আক্রান্ত হয় না, জন্ডিস রোগে চোখও আক্রান্ত হয় না। জন্ডিস রোগে কোন অঙ্গটা আক্রান্ত হচ্ছে? লিভার, যাহার বাংলা হচ্ছে যকৃত। এই যকৃত আমাদের কি হচ্ছে বলেন তো? আক্রান্ত হচ্ছে। আচ্ছা বলেন তো, একটা কোশ্চেন আমি আপনাদেরকে করব, দেখি কি অ্যান্সার করতে পারেন, সবাই জানা উচিত। যকৃতে কিসের পরিমাণ বেড়ে গেলে, যকৃতে কিসের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হয়? বলেন যকৃতে কিসের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হয়? মাথা রাখবেন, যকৃতে আমাদের যদি বিলিরুবিন অথবা বিলিভার্ডিন এর পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আমাদের কি হচ্ছে বলেন তো? জন্ডিস হচ্ছে। ওকে, 13 নম্বর কোশ্চেন আমি আলোচনা করা শুরু করব। ষষ্ঠ প্রোটিন পরিপাক কোথায় শুরু হচ্ছে? সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। একজন কোশ্চেন করেছেন যে স্যার স্পেশাল কোর্সে ভর্তি হতে চাই। ওকে, ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নম্বরে এখনই হোয়াটসঅ্যাপ করেন। এখনই মানে এখনই হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপ করে আজকে ক্লাস উপলক্ষে, পাপ্পু স্যারের ক্লাস উপলক্ষে বিশেষ একটা অফার চলতেছে, জাস্ট এই নম্বরটাতে এখনই হোয়াটসঅ্যাপ করেন, করে জাস্ট অফারটা জানতে চান, ঠিক আছে? ওকে, কোশ্চেনটা কি দেওয়া আছে? প্রোটিন পরিপাকটা আমাদের কোন জায়গায় শুরু হচ্ছে? কোশ্চেনটা কোথায় দেওয়া আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়কে 2019-এ কোশ্চেনটা আমাদের আসছিল। বলেন দেখি কি অ্যান্সার করতে পারেন। মুখে, পাকস্থলীতে, ডিউডেনামে, নাকি ক্ষুদ্রান্তে? আচ্ছা বলেন তো, মানুষের খাবারটা কয়টা জায়গায় আসলে পরিপাক হয়? কোশ্চেনটাকে বুঝেন। আমরা যে খাচ্ছি এই খাবারটা আসলে কয়টা জায়গায় পরিপাক হয়? 3টা জায়গায় পরিপাক হয়, মুখ গহ্বরে, পাকস্থলীতে, আর হলো ক্ষুদ্রান্তে। আচ্ছা মাথা রাখবেন, মুখ গহ্বরে কখনোই কিন্তু আমাদের প্রোটিন পরিপাক শুরু হয় না। তো প্রোটিন পরিপাক আমাদের শুরু হচ্ছে পাকস্থলীতে। ধন্যবাদ আরজিনা জুথিকে অ্যান্সার করার জন্য, পাপিয়া তালুকদারকে অ্যান্সার করার জন্য। একটু আমরা ক্লাসটা কিন্তু অনেক ইনফরমেটিভ, একটু সবাইকে মিলে ক্লাসটা করি, একটু শেয়ার দেই, আমার সামনে বেশি বেশি আমরা ফ্রেন্ডের মেনশন করি, সবাই এভরিওয়ান
দেখি কত বেশি ফ্রেন্ডে মেনশন করতে। পরের কোশ্চেন চলে আসে 13 নম্বর কোশ্চেন দেখেন। কোশ্চেনটা দাম আছে, এটা এনজাইম না, এটা হবে হলো এনজাইম। কি বলছি ভাই? এনজাইম। আমাকে একটু কথা বলবেন, এনজাইমের নাম কে কে শুনছি? হোপফুল আমরা সবাই শুনছি, তাই না? এই এনজাইমটা আসলে কি দ্বারা তৈরি হচ্ছে? এনজাইমটা কি দ্বারা তৈরি হচ্ছে? কারিগরি শিক্ষা অধিদপ্তরে 2017-তে কোশ্চেনটা আমাদের আসছে। ঠিক আছে, আচ্ছা। আমিষ, শর্করা, চর্বি নাকি ভিটামিন? একটু ফাস্ট অ্যান্সার করার সবাই চেষ্টা করেন। এনজাইমটা আসলে কি জাতীয় পদার্থ? আমিষ, শর্করা, চর্বি নাকি ভিটামিন? বলেন। একজন অ্যান্সার করেছেন শর্করা। আচ্ছা, দেখি। মাথায় রাখবেন, এই পৃথিবীতে যত এনজাইম আছে, এনজাইম আপনারা জানেন, এনজাইম হলো যেগুলা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া করতেছে, বিক্রিয়া গতিকে সে বাড়ায় দিচ্ছে, দিস ইজ এনজাইম। আচ্ছা, ভালো কথা। এই এনজাইমটা কি জাতীয় পদার্থ? এরা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, তার মানে এরা হলো এক ধরনের আমিষ। এনজাইমটা কি জাতীয় পদার্থ? এনজাইমটা কিন্তু আমিষ অথবা প্রোটিন জাতীয় পদার্থ। সবাই একটা কমেন্টে জানাই দেন এনজাইমটা কি জাতীয় পদার্থ। ধন্যবাদ মাহবুবা খাতুনকে, নীরব মনকে ধন্যবাদ। একটু আমার ফ্রেন্ডদেরকে আমার সামনে একটু মেনশন করেন সবাই। এবং আজকের ক্লাস উপলক্ষে, পাপ্পু স্যারের ক্লাস উপলক্ষে বিশেষ একটা অফার চলতেছে, অফারটা জানার জন্য এই নম্বরটাতে এখনই আপনারা হোয়াটসঅ্যাপ করেন। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসছি 14 নম্বর। বলেন, HCl কোন কোষ থেকে নিঃসৃত হয়? প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2016-তে কোশ্চেনটা আসছিল। বলেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোন কোষ থেকে আমাদের নিঃসৃত হচ্ছে? বলেন, হাইড্রোক্লোরিক কোন কোষ থেকে নিঃসৃত হয়? অবশ্যই মাথায় রাখবেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের প্যারাইটাল। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোন কোষ থেকে বের হচ্ছে? বলেন ভাই, প্যারাইটাল কোষ থেকে আমাদের কি হচ্ছে? নিঃসৃত হচ্ছে। তার মানে 14 এর আনসার কি? 14 এর আনসার কিন্তু গ। সবাই একটা কথা বলবেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোন কোষ থেকে নিঃসৃত হচ্ছে? ধন্যবাদ পাপিয়া তালুকদারকে, আপনি সবার আগে আনসার করেছেন। এই কোশ্চেনের আনসারটা সবাই একটু কমেন্ট বক্সে জানাই দেন। সবাই, এভরিওয়ান, দেখি কে কে আমার ক্লাসে জাস্ট সারা দিয়ে কমেন্ট দিবেন। হাইড্রোক্লোরিক কোন কোষ থেকে নিঃসৃত হচ্ছে? সবাই লেখেন প্যারাইটাল কোষ। এভরিওয়ান লেখেন, এভরিওয়ান, হাইড্রোক্লোরিক কোন কোষ থেকে নিঃসৃত হচ্ছে? বলেন, হাইড্রোক্লোরিক কোন কোষ থেকে নিঃসৃত হচ্ছে? প্যারাইটাল কোষ থেকে। সবাই লেখেন, প্যারাইটাল কোষ থেকে আমাদের কি হচ্ছে? নিঃসৃত হচ্ছে। ওকে, পরের কোশ্চেন চলে আসে। আমি দেখেন, পাকস্থলীতে কোন আকারের ওষুধ তাড়াতাড়ি হজম হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। পাকস্থলীতে কোন আকারের, বলেন, পাকস্থলীতে কোন আকারের ওষুধ? মানে আমরা কিন্তু ওষুধ কিন্তু বিভিন্ন ফর্মে পাই। তরল ফর্মে পাচ্ছি, ক্যাপসুল ফর্মে পাচ্ছি, ট্যাবলেট ফর্মে পাচ্ছি, পাউডার ফর্মে পাচ্ছি। কিন্তু আপনি পাকস্থলীর জন্য কোন ওষুধটা আপনার দ্রুত কাজ দিবে, কোন ধরনের ওষুধটা দ্রুত কাজ দিবে, একটু অ্যান্সার করার চেষ্টা করেন। ক্যাপসুল দ্রুত কাজ দিবে না, ট্যাবলেটও দ্রুত কাজ দিবে না, পাউডারও দ্রুত কাজ দিবে না। তাহলে পাকস্থলীতে কোন আকারের ওষুধ খুবই তাড়াতাড়ি হজম হয়? তরল যে সমস্ত ওষুধ আছে সে ওষুধগুলা পাকস্থলীতে দ্রুত হজম হয়। ধন্যবাদ শানমিন আক্তার কলিকে। সবাই একটু এই কোশ্চেন অ্যান্সারটা কমেন্টে জানায় দেন। পাকস্থলীতে কোন আকারের ওষুধ তাড়াতাড়ি হজম হচ্ছে? এ। অপশন কি হবে? এ। তরল ওষুধটা আমাদের সবচেয়ে দ্রুত হলো হজম হচ্ছে। ওকে, পরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পেপটিক আলসার রোগ নির্ণয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনটা? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অফিসার 2014-তে কোশ্চেনটা আমাদের আসছিল। মানে পেপটিক আলসারের জন্য কোন পরীক্ষাটা আসলে আমাদের কি হচ্ছে করা হচ্ছে? নম্বর 1 কি দেওয়া আছে? এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস নাকি বেরিয়াম মিল এক্স-রে? বলেন সবাই। কারো যদি পেপটিক আলসার হয় বা গ্যাস্ট্রিক আলসার হয়, এর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা ডক্টররা কোন পরীক্ষা দেয়? এন্ডোস্কোপি করতে দেয়,
আল্ট্রাসোনোগ্রাফি করতে দেয়, গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস করতে দেয়, নাকি বেরিয়াম মিল এক্সরে করতে দেয়? আমি বারবার বলতেছি, সবচেয়ে বেশি মেনশনকারী, সবচেয়ে বেশি শেয়ারকারী, সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতাকারী কিন্তু নাসির স্যারের বইটা ফ্রি পেয়ে যাবেন। তাই অফারটা মিস করবেন না। এবং আজকের ক্লাসের জন্য বিশেষ একটা অফার চলতেছে। সে অফারটা যাওয়ার জন্য এই যে নম্বরটাতে এখনই হোয়াটসঅ্যাপ করেন। তো পেপটিক আলসার রোগ নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনটি? অলরেডি অ্যান্সার করে ফেলেছেন রাকিব। তারপর সবাই একটু কথা বলবেন, কোনটি আসলে গুরুত্বপূর্ণ পরীক্ষা? আল্ট্রাসোনোগ্রাফিও না, এটাও না, এটাও না। অ্যান্সার কি হবে? এন্ডোস্কোপি। অ্যান্সার কি হবে বলেন তো? এন্ডোস্কোপি। ধন্যবাদ লিজা আক্তারকে এবং আসমিকা রয়কে। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসি। 17 নম্বর কোশ্চেন। বলেন, রেচনতন্ত্র দেহের কি কাজ করে? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রদর্শক 2012-তে কোশ্চেনটা আসছিল। রেচন কি কাজ করতেছে? 4টা অপশন দেওয়া আছে: শ্বাসত্যাগ, প্রজনন, বর্জ্যত্যাগ, নাকি খাদ্য পরিপাক। 4টা অপশন আমাদের এখানে কি আছে? আছে। আচ্ছা, শ্বাস ত্যাগ মানে শ্বাস প্রশ্বাস ত্যাগটা, এটা আমাদের কোন তন্ত্রের মাধ্যমে আমাদের সংগঠিত হয়? হ্যাঁ, মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনার শ্বসন তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়। কিসের মাধ্যমে সংগঠিত হয়? শ্বসন তন্ত্রের মাধ্যমে। প্রজনন এটা কোন তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়? প্রজনন, এটা হচ্ছে আপনার প্রজনন তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়। বর্জ্যত্যাগ, এটা কোন তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়? অবশ্যই মাথায় রাখবেন, সে রেচন তন্ত্রের মাধ্যমে। কারণ রেচন তন্ত্র মানেই হচ্ছে যে বর্জ্য পদার্থগুলা যে পদ্ধতিতে বের হয়ে যাচ্ছে সে পদ্ধতির নাম হচ্ছে রেচন। আমার কোশ্চেনটা অ্যান্সার করবেন, মানব দেহের প্রধান রেচন পদার্থ কোনটা? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। মানব দেহের সবচাইতে রেচন পদার্থ হলো ইউরিয়া। এবং খাদ্য পরিপাক, এটা যে তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয় সে তন্ত্রটার নাম হচ্ছে আপনার পরিপাক তন্ত্র। তাহলে রেচন তন্ত্র দেহের কি কাজ করতেছে? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? বর্জ্যত্যাগ। ওকে, পরের কোশ্চেন সবাই অ্যান্সার করবেন। কোন অঙ্গে মূত্র তৈরি হয়? জাতীয় সংসদের প্রশাসনিক কর্মকর্তা 2019-এ কোশ্চেনটা আসছে। 4টা অপশন আমাদের এখানে দেওয়া আছে: মূত্রনালী, প্লীহা, বৃক্ক, নাকি যকৃত। মূত্র কোন অঙ্গে মূত্রটা তৈরি হচ্ছে? মাথায় রাখবেন, মূত্রটা কোন জায়গায় আমাদের তৈরি হচ্ছে? সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। বলেন, মূত্রটা কোন জায়গায় তৈরি হচ্ছে? মূত্রনালীতে মূত্র তৈরি হয় না, প্লীহাতেও মূত্র তৈরি হয় না, যকৃতেও মূত্র তৈরি হয় না। তাহলে এই যে মূত্রটা, এটা কোন জায়গায় তৈরি হচ্ছে? অবশ্যই বৃক্কে তৈরি হচ্ছে। আমার মনে হয় সবার আগে অ্যান্সার করেছেন ফারহান আক্তার মিম এবং শাহানাজ আক্তার। ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। বারবার বলছি, আমি একেবারে জাস্ট বেসিক নিয়ে জিস্ট নিয়ে কথা বলবো। ক্লাসে আমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করব। কোন অঙ্গে মূত্র তৈরি হচ্ছে? বৃক্ক। আচ্ছা, আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন। কোশ্চেনটা আসছিল, এই যে ইউরিনের গন্ধটা যে ঝাঁঝালো গন্ধ, এটা তো জানেন। ইউরিনের যে স্মেলটা, যে ঝাঁঝালো গন্ধ, এই ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী পদার্থের নাম কি? কোশ্চেনটা বুঝবেন, দেয় কিন্তু মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী পদার্থের নাম কি? বলেন। মাথা রাখবেন, মূত্রের ঝাঁঝালো যে গন্ধ, এর জন্য দায়ী পদার্থের নাম হচ্ছে ইউরিনোট। নাম কি বলছি বলেন সবাই? নাম কি বলছি? সবাই একটু কমেন্টে জানায় দেন। সবাই একটু ফার্স্ট কমেন্টে জানায় দেন। মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী পদার্থের নাম সবাই লিখে দেন, ইউরিনোট। এভরিওয়ান লেখেন, সবাই লেখেন, মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী পদার্থের নাম কি? সবাই একটু কমেন্টে জানায় দেন।
300 জন ক্লাস করতেছে, 300 জনের কাছ থেকে আমি কমেন্ট জানতে দেখি কে আমার কথা রেসপন্স দিচ্ছেন। বলেন বলেন মুতে ঝাঁঝালো গন্ধের দায়ী কে? হ্যাঁ, সাজ্জাদ হোসেন সবার আগে আপনি কমেন্ট করেছেন। মুতে ঝাঁঝালো গন্ধের দায়ী হলে ইউরি নোট সবার কাছে কমেন্ট জানতে যাচ্ছি। ঠিক আছে, ইউরি নোট। ওকে, পরে 19 নম্বর কোশ্চেন দেখেন, কোশ্চেনে কি দেওয়া আছে, নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মেডিকেল অফিসার 2014-তে কোশ্চেন আসছিল। বলেন কিডনির গঠন এবং কার্যকরী এককে কি বলে? দেখি কি অ্যান্সার করতে পারেন সবার আগে। নেফ্রন, গ্লোমেরুলাস, নিউরন নাকি মেজর ক্যালিস? ওকে, আচ্ছা নিউরন কার কার্যকরী একক? আগে সেই কোশ্চেন আনসার করেন, বলেন সবাই একটু আনসার করবেন। নিউরন আসলে কার কার্যকরী একক? নিউরন কার কার্যকরী একক? অবশ্যই মাথায় রাখবেন, নিউরন হচ্ছে আপনার স্নায়ুতন্ত্রের কার্যকরী একক। ঠিক আছে, নেফ্রন এটা কার একক? অবশ্যই কিন্তু বৃক্ক বা কিডনির একক হচ্ছে নেফ্রন। ঠিক আছে, তাহলে 19 আনসার কি হবে? অবশ্যই ক। পরের কোশ্চেন আমি চলে আসতেছি। করটিতে কতগুলো অস্থি থাকে? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018-তে কোশ্চেনটা আসছিল। একটু ফাস্ট অ্যান্সার করার চেষ্টা করেন। বলেন করতে। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস। আমি কিন্তু আপনাদের শেয়ার এবং ফ্রেন্ডের মেনশন কিন্তু আমি কমে যাচ্ছে, এটা খুব কষ্ট লাগতেছে। আমি ক্লাস নিচ্ছি, আমি কিছুই চাচ্ছি না, যা চাচ্ছি যে ক্লাসটা আপনিও করেন, আপনার সাথে আপনার সিনিয়র জুনিয়ররাও করুক, ফ্রেন্ডরাও করুক, যতটুকু চাই। আমার সামনে একটু বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করেন, আমার সামনে একটু ক্লাসটা শেয়ার দেন। ক্লাসটা শেয়ার দিলে তো সবচেয়ে বেশি শেয়ারকারী মেনশনকারী কিন্তু নাসির স্যারের বইটা একেবারে ফ্রি পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, করটিতে কতগুলো অস্থি থাকে? মাথা রাখবেন 27টা না, 28টা না, 30টা না। মাথা রাখবেন করটিতে অস্থির সংখ্যা কয়টা? দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। সবাই অ্যান্সার করেন, বলেন করটিতে কয়টা অস্থি থাকতেছে? অবশ্যই মাথা রাখবেন। হ্যাঁ, ধন্যবাদ মাকসুদা আক্তারকে। করটিতে 29টা অস্থি থাকে। করটিতে কয়টা অস্থি থাকে? 29টা অস্থি। পরের কোশ্চেন চলে আসছে, 21 নম্বর কোশ্চেন। মানব দেহের সবচাইতে লম্বা অস্থির নাম কি? সবাই তো কথা বলবেন। মানব দেহের সবচাইতে লম্বা অস্থির নাম কি? গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী 2011-তে কোশ্চেনটা আসছিল। মাথা রাখবেন মানব দেহের সবচাইতে লম্বা যে অস্থিটা আমাদের আছে, মানব দেহের সবচাইতে লম্বা অস্থির নাম হচ্ছে ফিমার। যদি বলা হয় মানব দেহের সবচাইতে লম্বা অস্থির নাম কি, সবাই কথা বলেন। মানব দেহের সবচাইতে লম্বা অস্থির নাম কি বলছে? অবশ্যই ফিমার। আর যদি বলতো মানব দেহের সবচাইতে ছোট অস্থির নাম কি? মানব দেহের সবচাইতে ছোট অস্থির নাম হচ্ছে আমাদের স্টেপিস। ঠিক আছে, ওকে। পরে 22 নম্বর কোশ্চেন, রক্তে রক্তকণিকার পরিমাণ কত? ডাক অধিদপ্তরে বিল্ডিং ওভারসিয়ারে 2021-এ কোশ্চেনটা আসছিল। ধন্যবাদ মোসাম্মদ আনিকাকে, নারায়ণ বর্মনকে ধন্যবাদ। একটু বলেন রক্তে রক্তকণিকার পরিমাণ কত? একটু ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করেন। রক্তে রক্তকণিকার পরিমাণ কত? বলেন রক্তে রক্তকণিকার। আচ্ছা দেখেন, আমি একটু যদি আলোচনা করি, রক্ত, তাই না? রক্তের কিন্তু দুটি অংশ কিন্তু আমরা পাই। একটা কি? রক্ত রস বা প্লাজমা, এবং আরেকটা কি পাচ্ছি বলেন তো? রক্ত কণিকা পাচ্ছি। আমাকে একটু আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন।
বলেন তো রক্তে রক্তরসের পরিমাণ কত আর রক্তকণিকার পরিমাণ কত? আমরা জানি রক্তে রক্তরসের পরিমাণ হচ্ছে 45% এবং রক্তে রক্তকণিকার পরিমাণ হচ্ছে 55%। কত পার্সেন্ট বলছি বলেন তো? 55%। কত পার্সেন্ট? 55%। ওকে, একটু ইয়া হয়েছে, দেখেন যেটা বলতেছিলাম রক্তের ভিতরে আমরা রক্ত, আচ্ছা দেখেন এখানে বেশ কটা অপশন আছে, রক্ত কণিকা 45%, 55%, তাই না? তো যেটা বলতেছিলাম যে রক্ত কণিকা এর পরিমাণ কিন্তু 45%, আর হচ্ছে যে রক্ত রস এর পরিমাণ কিন্তু আমাদের 55%। কত পার্সেন্ট? 55%। ঠিক আছে, তাহলে অবশ্যই রক্তে রক্তকণিকার পরিমাণ কত হবে? অ্যান্সার কি হবে? 45%। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন চলে আসি। দেখেন কোনটি রক্তের উপাদান নয়? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে অডিটর 2014-তে কোশ্চেনটা কিন্তু আমাদের আসছিল। সবাই একটু অ্যান্সার করবো, বলেন কোনটি রক্তের উপাদান নয়? দেখি সোলাইমান আলী রাস জয়েন করেছে, হানজিলা হাফসে, মাশাআল্লাহ সবাই, তানিশা ইসলাম আনি অনেকদিন পর জয়েন করেছেন। কোনটি রক্তের উপাদান নয়? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, রক্তের উপাদান কোনটা নয়? 4টা অপশন দেওয়া আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, লিউকোপ্লাস্ট নাকি বেসোফিল। আমি একটু যদি আলোচনা করি, দেখেন লোহিত রক্তকণিকা যাকে আমরা কি বলি? আরবিসি বলি। আরবিসি মানে কি? সবাই কথা বলেন, লোহিত রক্তকণিকা। আচ্ছা বলেন তো লোহিত রক্তকণিকার কতদিন বাঁচে, বা লোহিত রক্তকণিকা আয়ুষ্কাল কতদিন? একটু সবাই অ্যান্সার করেন আমার সামনে, একটু দ্রুত ফ্রেন্ডে মেনশন করেন, দ্রুত ফাস্ট মেনশন করেন সবাই। সবাই বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করে ক্লাসটা শেয়ার দিয়ে নাসির স্যারের বইটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবো। সবাই আমার সামনে বেশি না, মাত্র 15 জন করে ফ্রেন্ডকে মেনশন করবো। বলেন লোহিত রক্তকণিকার আমরা কি বলি? আরবিসি বলি। এই আরবিসি এর আয়ুষ্কালটা কতদিন? অবশ্যই মাথা রাখবেন, আরবিসি এর আয়ুষ্কালটা হলো 120 দিন। কতদিন বলেন? 120 দিন। আচ্ছা, লোহিত রক্তকণিকার পর চলে আসতেছে শ্বেত রক্তকণিকা। আচ্ছা আমাকে একটু কথা বলেন তো, যদি আমাকে কোশ্চেন দেয় মানব দেহের অতন্দ্র প্রহরী কাকে বলা হচ্ছে? মানব দেহের অতন্দ্র প্রহরী কাকে বলা হচ্ছে? অ্যান্সার করার চেষ্টা করেন। অতন্দ্র প্রহরী অবশ্যই আমরা কাকে বলবো? অতন্দ্র প্রহরী আমরা কাকে বলতেছি? শ্বেত রক্তকণিকাকে আমরা অতন্দ্র প্রহরী বলবো। কেন বলবো? কারণ হচ্ছে যে আমাদের দেহের ভিতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে, সে জীবাণুটাকে ফার্স্টে মেরে ফেলে হচ্ছে যে আপনার শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি। এই জন্য কিন্তু ডব্লিউবিসি কিন্তু আণুবীক্ষণিক সৈনিক বা অত্যন্ত প্রহরীও কিন্তু আমরা বলি। আচ্ছা এখন কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা লিউকোপ্লাস্ট এটা কি ভাই? কোশ্চেনে অ্যান্সার করেন, যারা এখন পর্যন্ত ক্লাসে শেয়ার করেন নাই ফার্স্ট আমার সামনে মেনশন, একটু সবাই অ্যান্সার করেন। লিউকোপ্লাস্ট কার অংশ? সবাই কমেন্টে জানাই দেন, একটু বলেন লিউকোপ্লাস্ট কার অংশ? এভরিওয়ান সবাই জানাই দেন লিউকোপ্লাস্ট কার অংশ? কিসের অংশ লিউকোপ্লাস্ট? বলেন লিউকোপ্লাস্টটা কার অংশ? দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন, সে বই ফিরে পেয়ে যাবেন। দেখি লিউকোপ্লাস্ট কার অংশ? বলেন লিউকোপ্লাস্ট কার অংশ? হ্যাঁ অবশ্যই মাথা রাখবেন আপনারা, লিউকোপ্লাস্ট কিন্তু প্লাস্টিডের অংশ। প্লাস্টিডের একটা ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের কি আসতেছে? বলেন লিউকোপ্লাস্ট আসতেছে। ঠিক আছে, প্লাস্টিডের একটা ক্লাসিফিকেশনের মধ্যে কি আছে? লিউকোপ্লাস্ট আসতেছে। আচ্ছা আর বেসোফিল কিন্তু নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এগুলো কিন্তু শ্বেত রক্তকণিকা এক ধরনের প্রকারভেদ। তো যাই হোক, আমার প্রশ্নটা কি দেওয়া ছিল? কোনটি রক্তের উপাদান নয়? লোহিত রক্তকণিকার অবশ্যই একটা রক্তের উপাদান, শ্বেত রক্তকণিকা এটাও আমাদের রক্তের উপাদান, বেসোফিল এটাও আমাদের রক্তের উপাদান, কিন্তু লিউকোপ্লাস্টটা কিন্তু রক্তের উপাদান না। লিউকোপ্লাস্টটা কার উপাদান? তাহলে প্লাস্টিডের অংশকে আমরা কি বলতেছি? লিউকোপ্লাস্ট বলতেছি। ক্লিয়ার? ওকে। পরে আমি 14 নম্বর কোশ্চেনটা 24 নম্বর কোশ্চেন একটু আলোচনা করি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্স 2018-তে কোশ্চেনটা আসছিল। বলেন রক্তে হিমোগ্লোবিন হলো একটি কি? 4টা অপশন দেওয়া আছে।
ফ্ল্যাট। আচ্ছা, একজন কোশ্চেন করেছে যে প্লাস্টিড কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একটু বুঝেন ঠান্ডা মাথায়। আমাদের উদ্ভিদ কোষে একটা বিশেষ ধরনের অঙ্গাণু থাকে, সেটাকে আমরা প্লাস্টিড বলি। প্লাস্টিডকে আমরা কোষের রান্নাঘরও বলি, এটা কিন্তু আপনাকে জানতে হবে। প্লাস্টিডকে আমরা কি বলি? কোষের রান্নাঘরও বলি। আচ্ছা শুনেন, রক্তের হিমোগ্লোবিন আসলে কি? ফ্ল্যাট, অ্যান্টিজেন, প্লাটিলেটস নাকি প্রোটিন? আচ্ছা, হিমোগ্লোবিন একটু যদি আপনার হিম 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 প্লাস গ্লোবলিন, হিম প্লাস গ্লোবলিন মিলে আপনার কি হচ্ছে ভাই? হিমোগ্লোবিন হচ্ছে। সবাই একটু অ্যান্সার করবেন। হিম প্লাস গ্লোবলিন মিলে আপনার হিমোগ্লোবিন হচ্ছে। হিম কি? হিম হচ্ছে আয়রন। হিম কি ভাই? আয়রন। আর গ্লোবলিন এটা কি? এটা বিশেষ ধরনের প্রোটিন। এটা কি? বিশেষ ধরনের প্রোটিন। তাহলে হিমোগ্লোবিন কি? সবার কাছ থেকে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা জানতে যাচ্ছি। 250 জন অ্যান্সার করেন এটা। ফ্ল্যাট, অ্যান্টিজেন, প্লাটিলেটস নাকি প্রোটিন? হিমোগ্লোবিন কি? সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। ফ্ল্যাটস, অ্যান্টিজেন, প্লাটিলেটস নাকি প্রোটিন? অবশ্যই মাথায় রাখবেন এটা এক বিশেষ ধরনের প্রোটিন। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডেরকে মেনশন করেন নাই, শেষ মুহূর্তে দ্রুত ফ্রেন্ডের মেনশন করে কিন্তু নাসির স্যারের বইটা আপনি জিতে নিতে পারেন। ওকে, পরের কোশ্চেন যাওয়ার আগে আমি একটু আলোচনা করব যেটা নিয়ে সবাই একটু কথা বলবেন। আচ্ছা, এএল এটা কি? সবাই একটু কথা বলেন। আমি কমেন্টে যে লিখলাম এএল মানে কি, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। এএল মানে কি? এএল মানে কি? অ্যালুমিনিয়াম। আচ্ছা, এল দ্বারা আমরা কি বুঝাচ্ছি? অ্যালুমিনিয়ামকে আমরা বুঝাই। আচ্ছা, ভালো কথা। বলেন তো এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। ভর সংখ্যা কত? 27। আমাকে যদি কোশ্চেনটা যদি দেয় এই যৌগটার মধ্যে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা বের করো, ও নিউট্রন সংখ্যা বের করো, কে কে পারবেন অ্যান্সার করে জানাই দেন। বলেন কে কে পারবেন অ্যান্সার করেন। হ্যাঁ, ধন্যবাদ জানাতুল ফেরদৌসকে, হাসিব আমলা, শিলা ইসলাম। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো বলেন তো এই জায়গায় ইলেকট্রন কয়টা, এই জায়গায় প্রোটন কয়টা এবং এই জায়গায় নিউট্রন কয়টা? দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারবেন। যে সঠিক অ্যান্সার করতে পারবেন তাকে আমি নিজে বইটা দিব, একটু ক্লাসটা শেয়ারও দিবেন শেষ মুহূর্তে। বলেন ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা এবং নিউট্রন কয়টা? বলেন। একটু যদি আলোচনা করি, এই জায়গায় আপনার ইলেকট্রন হচ্ছে কয়টা? অবশ্যই 13টা, প্রোটনও 13টা, আর নিউট্রন কি হবে? 27 থেকে 13টা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নিউট্রন। ঠিক আছে? ওকে, আমি পরের কোশ্চেনে চলে আসতেছি, সবাই অ্যান্সার করবেন। পূর্ণবয়স্ক মানুষের মোট রক্তের গড় পরিমাণ কত? প্রাক প্রাথমিক শিক্ষকের 2014-তে আমাদের কোশ্চেনটা আসছিল। গুড, আমাদের সাথে জয়েন করেছে আব্দুল লতিফ, রিতয়া, তাসলিম আফরিন, জুই, ধন্যবাদ। ওকে, জয়েন। ওকে, একটু দেখি শেষ মুহূর্তে কে কত বেশি ফ্রেন্ডেরকে মেনশন করতে পারেন। অলরেডি কিন্তু আমার সামনে চলে আসছে কে কত বেশি আমরা ফ্রেন্ডেরকে মেনশন করছে। কিছুক্ষণ পরে নামটা ঘোষণা করা হবে। তাই যারা এখন পর্যন্ত সঠিক উত্তর দেন নাই, ফ্রেন্ডেরকে মেনশন করেন নাই, ক্লাসটা শেয়ার দেন নাই, এখনো কিন্তু জিতে নিতে পারেন আপনার নাসির স্যারের বইটা, সুযোগ আছে এখনো। দ্রুত আমার ফ্রেন্ডকে এটা মেনশন করবো আমার সামনে, মানে এখনই একটু কমেন্ট বক্সে, বেশি না মাত্র 20 জন কোনো ফ্রেন্ডকে আমরা মেনশন করবো। ঠিক আছে? ওকে, পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমাণ কত? মানে একজন মানুষের রক্তের পরিমাণ কত থাকে? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। বলেন পূর্ণবয়স্ক মানুষের আমরা জানি যে রক্ত পরিমাণ থাকতেছে হলো 4.5 থেকে 5 লিটার।
কতটুকু পরিমাণে রক্ত থাকতেছে? 4.5 থেকে 5 লিটার, 4.5 থেকে 5 লিটার পর্যন্ত কি থাকে? রক্ত থাকে। পূর্ণবয়স্ক মানুষের রক্ত কতটুকু থাকতেছে? ধন্যবাদ তাসলিম আক্তার জুইকে। কতটুকু রক্ত থাকতেছে বলেন? 4.5 থেকে 5। তো সবাই একটু অ্যান্সার করেন। অ্যান্সার কি হবে? 1 থেকে 2 লিটার, 2.5 থেকে 4 লিটার, 4.5 থেকে 5 লিটার, নাকি 6 থেকে 6 লিটার? অবশ্যই মাথা রাখবেন 4.5 থেকে 5 লিটার থাকতেছে। ওকে, আমি পরের কোশ্চেন চলে আসবো। রক্তের পিএইচ কত? খুবই দামি একটা কোশ্চেন, সবারই পারা উচিত, সবারই একটু অ্যান্সার করবেন। ধন্যবাদ তাসলিম আক্তার জুইকে, আপনি অনেক মেনশন করছেন। আমি চাই যে আপনার মতো আপনাকে কেউ বিদ্যে হয়তোবা জিতে নেক বইগুলা, সবাই একটু মেনশন করবো সবাই, ঠিক আছে? রক্তের পিএইচ কত? কথা বলবেন সবাই, রক্তের পিএইচ কত? আচ্ছা, পিএইচ এর কথাটার মানে কি একটু যদি আলোচনা করি। কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি? পিএইচ বলি। আচ্ছা, আমরা জানি যে রক্তের পিএইচ কত? একটু অ্যান্সার করেন তো সবাই, বলেন রক্তের। ধন্যবাদ ইয়াসমিন আক্তার ইদিকে। রক্তের পিএইচ কত? অবশ্যই মাথা রাখবেন রক্তের পিএইচ হলো 7.3 থেকে 7.4। এগেন আই রিপিট, রক্তের পিএইচ কত ভাই? বলেন রক্তের পিএইচ কত ভাই? 7.3 থেকে 7.4। এটা হচ্ছে রক্তের হলো পিএইচ। তাহলে আপনারা সবাই একটু অ্যান্সার করে জানিয়ে দেন, ক, এ, বি, সি না ডি? অ্যান্সার কি হবে? সবাই কমেন্টে জানিয়ে দেন রক্তের পিএইচ কোনটা হবে। ধন্যবাদ আমিনুল ইসলাম নীরবকে। হ্যাঁ, রক্তের পিএইচ হলো 7.3 থেকে 7.45। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে? প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013-তে আসছিল। একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। রক্তে হিমোগ্লোবিনটা কোথায় থাকতেছে? প্লাজমায় থাকে, শ্বেত রক্তকণিকায় থাকে, লোহিত রক্তকণিকায় থাকে, নাকি আপনার অনুচক্রিকায় থাকে? সবাই একটা কথা বলবেন, কোন জায়গায় আমাদের হিমোগ্লোবিনটা থাকতেছে? প্লাজমায় কিন্তু থাকে না। শ্বেত রক্তকণিকা, দ্যাট মিন্স যেটাকে ডব্লিউবিসি বলা হয়, এই জায়গায় আপনাদের হিমোগ্লোবিন থাকে না, অনুচক্রিকাও থাকে না। আপনারাই বলেন হিমোগ্লোবিনটা কোন জায়গায় থাকতেছে? ধন্যবাদ প্রিয়াঙ্কা সরকারকে, অনেকক্ষণ পর ক্লাসে আসছেন। এটা লোহিত রক্তকণিকায় থাকে। কোন জায়গায় থাকে? তার মানে হিমোগ্লোবিন আমরা কোন জায়গায় দেখতে পারবো? আরবিসি তে দেখতে পারবো, মানে কি লোহিত রক্তকণিকায় দেখতে পারবো। দেখি অ্যান্সার করেছেন যারা কে। কামরুনজাহান মৃধা অ্যান্সার করেছে, শারমিন আক্তার কলি, তাসনিম আফরিন জয়ী। একটু আমরা সবাই ফ্রেন্ডের মেনশন করবো সবাই। ওকে, পরে 30 নম্বর কোশ্চেন সবাই পারা উচিত। রক্ত জমাট বাঁধায় কোন ধাতুর আয়ন সাহায্য করে? আমাদের কোনো জায়গায় যদি কেটে গেলে আপনার কোন ধাতুর আয়নটা সাহায্য করবে? কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের অধীন 2014-তে কোশ্চেন। এখানে 4টা অপশন দেওয়া আছে, আয়রন, তারপরে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। একটু যদি সংকেতগুলো আলোচনা করে, আয়রনের সংকেত কি বলেন তো? এফি। সোডিয়ামের সংকেত কি? Na। ক্যালসিয়ামের সংকেত কি? Ca। ম্যাগনেসিয়ামের সংকেত কি? Mg, তাই না? আমার কোশ্চেন হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য কোন ধাতুর আয়ন সাহায্য করে? দেখি কে সবার অ্যান্সার করতে পারেন, বলেন। একটু ফাস্ট অ্যান্সার করব, একটু ফ্রেন্ডে আমরা দ্রুত মেনশন করব। অলরেডি মোজাম্মেল ইসলাম জয় সবার আগে অ্যান্সার করেছে, সালমিন আক্তার কোলে। আমি সবার কাছ থেকে এই কোশ্চেন অ্যান্সার জানতে চাচ্ছি, রক্ত জমাট বাঁধার জন্য কোন ধাতুর আয়ন সাহায্য করে? মাথায় রাখবেন রক্ত জমাট বাঁধার জন্য যে ধাতুর আয়নটা সাহায্য করতেছে তার নাম হচ্ছে যে ম্যাগনেসিয়াম। তার নাম কি বলেন তো? ম্যাগনেসিয়াম, যার সংকেত হলো Mg। ওকে, পরে 31 নম্বর কোশ্চেন সবাই অ্যান্সার করবেন। আমাদের কোশ্চেনটা কি? আমাদের শরীরের কোন স্থান কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা তত্ত্বাবধায়ক? 2015-তে কোশ্চেনটা কিন্তু আসছিল। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। দেখা গেল যে আমাদের শরীরের যদি কোনো জায়গায় কেটে যায়, তাহলে এমন কোন অংশটা আছে
যে অংশটা আপনার রক্ত জমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখানে বেশ কয়টা আছে, অ্যালবুমিন, ফিব্রিনোজেন, অক্সি হিমোগ্লোবিন, হরমোন। একটু অ্যান্সার করেন। আচ্ছা, আমি একটু যদি আলোচনা করি, এটার নাম কি দিছে, অ্যালবুমিন। অ্যালবুমিন মাথায় রাখবেন আপনারা, অ্যালবুমিনটা কিন্তু এক বিশেষ ধরনের প্রোটিন। সবাই ঠান্ডা মাথায় শুনেন, অ্যালবুমিনটা আমরা কোথায় পাই জানেন? ডিমের যে সাদা অংশ আছে না, ডিমের যে সাদা অংশ, এই ডিমের সাদা অংশে কিন্তু অ্যালবুমিন পাই। এবং মাথা রাখবেন, অ্যালবুমিন আর গ্লোবিউলিন এই দুটা প্রোটিন কিন্তু তাপে সে জমাট বেঁধে যাচ্ছে। তাপে সে কি বাড়তেছে? জমাট বেঁধে যাচ্ছে। তো অ্যালবুমিন হবে না, অক্সি হিমোগ্লোবিন হবে না, হরমোনও হবে না। মাথায় রাখবেন, রক্তে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে যে উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটার নাম হচ্ছে ফিব্রিনোজেন। নাম কি বলছি বলেন তো? ফিব্রিনোজেন। সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন। কোন জায়গায় যদি কেটে যায় রক্তে কোন উপাদানটি জমাট বাঁধতে সাহায্য করতেছে? অ্যান্সার কি হবে বলেন তো? অবশ্যই হলো ফিব্রিনোজেন। সবাই একটু কমেন্ট করেন অ্যান্সার কি হবে। ধন্যবাদ আসপেকারকে। অ্যান্সার কি হবে বলেন তো ভাই? ফিব্রিনোজেন। অ্যান্সার কি হবে? ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন। সবাই একটু কমেন্ট করেন অ্যান্সার কি হচ্ছে বলেন তো? ফিব্রি হলো নোজেন। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটু কয়েকটা কোশ্চেন যেটা আছে, আপনারা ইলেকট্রন, তারপর হচ্ছে প্রোটন, নিউট্রন নাম শুনছেন না? হ্যাঁ বা না জানাবেন একটু। শুনছেন কি শুনেন নাই? হ্যাঁ বা না বলবেন। অবশ্যই শুনছেন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের নাম কিন্তু আপনারা অবশ্যই শুনছেন। আচ্ছা, আপনাদের কাছে যদি আমি কোশ্চেন করি, বলেন তো ইলেকট্রনের ভর কত? দেখি কি অ্যান্সার করতে পারেন। বলেন তো প্রোটনের ভর কত? বলেন তো নিউট্রনের ভর কত? একটু অ্যান্সার করার চেষ্টা করেন সবাই, এই কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দিবে। একটু অ্যান্সার করবেন সবাই। ইলেকট্রনের ভর কত? ফার্স্ট অ্যান্সার করেন। বলেন ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত? দেখেন, ইলেকট্রনের ভর হচ্ছে যে 9.11 ইন্টু 10⁻31 কেজি ইলেকট্রনের ভর কিন্তু এটা। সবাই একটু কমেন্টে লিখে দেন, এটা মুখস্থ করে ফেলেন সবাই। একটু কমেন্টে 250 জনের ক্লাস করতেছি, ইলেকট্রনের ভরটা সবাই কমেন্টে লিখে দেন। দেখি আমার কথা কে রেসপন্স করেন সবার আগে। ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটাকে যদি আমি গ্রামে কনভার্ট করি কি হবে ভাই? 9.11 ইন্টু 10⁻27, 9.11 ইন্টু 10⁻27 গ্রাম। কি হবে? 9.11 ইন্টু 10⁻27 গ্রামে হবে। আচ্ছা, বলেন তো প্রোটনের ভর কত? সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। বলেন প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 1.673 ইন্টু 10⁻27 কেজি। এটা হচ্ছে প্রোটনের ভর। সবাই কথা বলেন, এটা কিসের ভর? কথা বলেন, সবাই অ্যান্সার করেন। শেষ মুহূর্তে দেখি কে কত বেশি ফ্রেন্ডকে মেনশন করতে পারেন। আলম হোসেন, জনিয়া, জনি, কামরুজান, মৃদা, একটু দ্রুত ফ্রেন্ডে আমরা মেনশন করবো, শেয়ার দিব। প্রোটন কত আসতেছে? 1.673 ইন্টু 10⁻27 কেজি। আর নিউট্রনের ভর কত আসতেছে? অবশ্যই মাথায় রাখবেন 1.675 ইন্টু 10⁻27। সেও কিন্তু আমাদের কি হয়েছে কেজি। এগুলো বলার কারণ হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে। ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত। এই স্লাইডটা কি বুঝতে পারছেন কিনা কথা বলবেন সবাই। স্লাইডে বুঝতে পারছেন কিনা একটু কথা বলবেন। বুঝতে পারছেন? ওকে ওকে। তো আজকের ক্লাসটা কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন, এবং ক্লাসটা কিরকম লাগলো একটু সবাই কথা বলবেন। এবং বিশেষ করে আমি যে কটা কোশ্চেন আপনাদেরকে পড়াইছি, কটা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের অনেক বেশি।
একটু দ্রুত সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা এবং ক্লাসটা কিরকম কতটুকু হেল্পফুল হলো। ক্লাসটা কতটুকু হেল্পফুল হলো সবাই দ্রুত কমেন্ট করবেন সবাই। আসো আসো আচ্ছা আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করেন, ঝটপট কমেন্ট করেন। ক্লাসটা কেমন লাগলো এটা স্যারকে কেমন লাগলো এটাও কইেন, হ্যাঁ ঠিক আছে না? ক্লাসটা কেমন লাগলো? আমি তো ক্লাসটা আসলে দেখলাম, আমি তো মাঝে মাঝে আপনাদের কিন্তু ওই বিজ্ঞান কিছু কিছু প্রশ্ন কিন্তু স্যার পড়াই, সলভ করাই, কিন্তু তো বিজ্ঞানটা আসলে সহজ লাগে, কিন্তু কিছু কিছু বিষয়টা আছে অনেক মানে মোটামুটি মজাদার একটা সাবজেক্ট। বিজ্ঞান কঠিন একটা জিনিস, কঠিনটা হলো যদি সহজভাবে বোঝানো যায় তাহলে কিন্তু সবকিছুই সহজ লাগে। তো এখানে কিন্তু আমাদের শরীরে কোন স্থান কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এই প্রশ্ন কিন্তু আমরা ছোটবেলা থেকে আমরা পড়ছি না, ছোটবেলা থেকে। তো অ্যালবুমিন, ফাইব্রোনোজেন, অক্সিহিমোগ্লোবিন, হরমোন, দেখছেন জিনিস কিন্তু ঘুরাই দিছে একটু, তাই না স্যার? জিনিস কিন্তু একটু ঘুরাই দিছে স্যার। অনেক ভালো, অনেক ভালো স্যার, 1 নম্বর লাগবে, গুড। এই তো গুড স্যার, খুবই ভালো হয়েছে, সালাম বাবু, খুব সুন্দর। ওকে, প্রত্যেকটা ক্লাস করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ পারবেন। আপনাদের বলি যে আপনারা বিসিএস এই সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু বিসিএস এ, তাই না? সবচেয়ে বেশি প্রশ্ন বিজ্ঞান আসে কোনটা? বিসিএস পরীক্ষা সবচেয়ে বেশি থাকে না স্যার? সবচেয়ে বেশি কিন্তু এই ইসেই থাকে একেবারে বিজ্ঞানে। এবং এই রক্ত এই চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বিসিএস পরীক্ষায়। তা বিসিএস যারা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, 10 থেকে 20তম গ্রেডের জন্য গুরুত্বপূর্ণ। বিজিএস পরীক্ষা দেবেন সেখানেও লাগবে, এক কথায় প্রাইমারিতেও লাগে, নিবন্ধন লাগে, সব চাকরি পরীক্ষায় কিন্তু এগুলো লাগে। সুতরাং আপনারা অনেকদিন যাবত বিজ্ঞানের ক্লাসটা পাচ্ছিলেন না, তাই বিজ্ঞানের ক্লাসটা আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম। তো জব মেডিসিনের সাথে থাকবেন, ইনশাল্লাহ সবকিছু শিখতে পারবেন, এরকম প্রতিদিন শিখতে পারবেন, হ্যাঁ প্রতিদিন শিখতে পারবেন। আপনাদের জন্য অফার আছে। তা আমি মনে করি যে যাদের হাতে সময় আছে পর্যাপ্ত পরিমাণে তাদের কিন্তু বিসিএস কোর্সটা করা উচিত। আমাদের বিসিএস ফাউন্ডেশন ব্যাচের নতুন ব্যাচের ক্লাস কিন্তু রেডি। সুতরাং নতুন ব্যাচের আপনি 51তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচের ক্লাসটা শুরু। অন্য যে কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার আগে আপনি জব মেডিসিনের একজন স্যারের ক্লাস করে দেখবেন, ডেমো, তারপর ভর্তির সিদ্ধান্ত নেবেন। একদম ডিজিটাল স্মার্ট বোর্ডে সবসময় আমাদের ক্লাস হয়, বুঝছেন? তাই এখানে কিন্তু আপনারা অনলাইন ফাউন্ডেশন ব্যাচ, নতুন ব্যাচ, এটার জন্য আপনি যদি অনলাইনে শুধু কোর্সটা করেন, অনলাইন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অনলাইন কোর্সটা যদি করতে পারেন, অনলাইন আপনি করতে পারবেন মাত্র 4000 টাকা। সাথে কিন্তু একদম বই কিন্তু লেকচার শিট ফ্রি একদম। এই লেকচার শিট কিনতে আবার টাকা লাগবে না, 5000 টাকা। আমাদের লেকচার শিট কিনতে টাকা লাগে না, এগুলো আমরা ফ্রি প্রোভাইড করে দিই একদম এই টাকার ভিতরে। অফলাইনে আমাদের বাংলাদেশের সকল শাখায় যদি আপনি ভর্তি হন, অফলাইনে খুবই কম টাকা আপনি এখন অফলাইনে ডিসকাউন্ট চলতেছে পুরো রমজান জুড়ে, একদম 8000 টাকায় আপনি একদম পুরা ভর্তি হতে পারবেন, একদম লেকচার শিট সহ একেবারে। এছাড়া আপনারা যদি মনে করেন যে স্যার আমি 10 থেকে 20তম গ্রেড, দেখেন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষাও কাজে লাগে, 10 থেকে 20তম গ্রেড এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই পরীক্ষা দেন, প্রিলি ভালো দেন, কিন্তু এর সাথে লিখিত পরীক্ষা যে একটা হয় সেটা আপনারা অনেকেই মিস করেন। তো প্রিলি প্লাস লিখিত প্রস্তুতি যদি নিতে চান, একসাথে যদি স্যার এই প্রস্তুতিটা নিতে চান, এটা একমাত্র জব মেডিসিনই সম্ভব। আপনি অন্য কোথাও এই সুযোগটা পাবেন না যে 10 থেকে 20তম গ্রেডে প্রিলি প্লাস লিখিত প্রস্তুতি একসাথে আপনি করতে পারবেন। আর এটা অনলাইন ফি একদম খুবই কম, মাত্র 1650 টাকায়। আর এটার সাথেও কিন্তু একদম লেকচার শিটগুলো একদম কুরিয়ারে একদম ফ্রি পাবেন। অনলাইনে এই কোর্সটা আপনি সম্পূর্ণ করতে পারবেন। আর 6000 টাকা দিলে আপনি আপনার বাংলাদেশের সকল শাখায় কিন্তু অফলাইন করতে পারবেন একদম। আর মনে করেন স্যার আমি নিবন্ধন করব, স্যার আমি প্রাইমারি অ্যাডভান্স কোর্স করব, প্রাইমারি নিবন্ধন অথবা প্রাইমারি অ্যাডভান্স কোর্স করব, তাহলে আপনাকে পে করতে হবে মাত্র 1650 টাকা। ঠিক আছে, মাত্র 1650 টাকা। দেখেন আপনি যে কোনো কোর্সে ভর্তি হয়ে আমাদের জব মেডিসিনের সাথে থাকেন, জব নিশ্চিত করেন। 0190151951950 এরকম 0203 এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে কল দিলে ভর্তি হতে পারে। দেখেন একটা আপনাদের সামনে কিন্তু একটা গুগল ফর্ম দেওয়া আছে, আপনি চাইলে এই গুগল ফর্মটা পূরণ করে দিতে পারেন। যাদের আর্থিক সমস্যা থাকে তাদের কিন্তু একটা ডিসকাউন্টে কিন্তু ভর্তির একটা সুযোগ পান। হ্যাঁ স্যার, খুব ভালো অফার, থ্যাংক ইউ সালাম বাবু, থ্যাংক ইউ।
সবার জন্যই কিন্তু আমরা জব মেডিসিন বেকার দেওয়া যাদের একদম বেকার, মানে কোনো রকম পার্ট টাইম জব করে চলতেছে, টিউশনি করে চলতেছে, এরকম মানে ওই সমস্ত স্টুডেন্ট বাংলাদেশে আনাচে কানাচে যে পড়ে আছেন, আপনারা যারা মেধাবী যারা পড়ে আছেন, যারা টাকার জন্য 12,000, 14,000, 15,000 টাকা দিয়ে আপনি ভর্তি মানে কোচিংয়ে ভর্তি হতে পারতেছেন না, চাকরি প্রস্তুতি নিতে পারতেছেন না, তাদের জন্য জব মেডিসিন। আপনার জব মেডিসিন আপনি ঘরে বসেই একটা অ্যান্ড্রয়েড সেট যদি এরকম থাকে, তাহলে আপনি ঘরে বসেই আপনি প্রস্তুতি নিতে পারবেন। আর আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকে সবসময়, আপনি চাইলে যে কোনো সময় এই রেকর্ড ক্লাসটা দেখতে পারবেন। হ্যাঁ, আমাদের বইগুলো ঘরে বসে সুন্দরবন কুরিয়ারে পেয়ে যাবেন, এই জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো যারা চিন্তা করতে চান এইরকম 11তম বিসিএস ভর্তি হবেন, তারা হটলাইন নাম্বারে কল দিতে পারবেন, অথবা এই 10 থেকে 20 টাইম অথবা নিবন্ধন। এখন প্রিলি নিবন্ধন কিন্তু সাবজেক্টিভ, যারা দুর্বল আছেন জব মেডিসিনের সাথে থাকেন, সাবজেক্টিভ কোর্সে ভালো করেন, 200 নম্বরে কিন্তু নিবন্ধন পরীক্ষা হবে এবার, বুঝছেন? স্যার আমি আপনাদের নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছি, আমি রংপুর আপনাদের লাইব্রেরি করতে পারবো কি? হ্যাঁ, লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। লাইব্রেরি ফি দিবেন প্রতি মাসে 1000 টাকা লাইব্রেরি ফি, সেখানে লাইব্রেরি ফি দিবেন, বিদ্যুৎ বিল দিতে হবে, যে চেয়ারটায় বসবেন জায়গাটা দখল করবেন, লাগবে না? অবশ্যই লাগবে। আপনি সেখানে 1000 টাকা প্রতি মাসে জমা দিয়ে তারপর আপনি লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বিজয় বই বিজয় হলো শফিক তুহিন। আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বই বিজয়ীর নাম হলো শফিক তুহিন। শফিক তুহিন আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বই বিজয়ী শফিক তুহিন। আপনি আমাদের হটলাইন নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিবেন, তাহলে আপনি বইটা পেয়ে যাবেন। ওকে, শফিক তুহিন আজকে ক্যারিয়ার প্লাস বই বিজয়ী। কে? শফিক তুহিন। ক্যারিয়ার প্লাস বই বিজয়ী, ক্যারিয়ার প্লাস বাংলা বই, একদম ক্যারিয়ার প্লাস বাংলা বই বিজয়ী পেয়েছেন আজকে কে? শফিক তুহিন। ওকে, শফিক তুহিন, আপনি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।